আপনাদের মূল জীবিকা হচ্ছে চাষবাস। শুধু আপনাদের নয়, ভারতবর্ষের 50% মানুষের মূল জীবিকা হচ্ছে চাষবাস। দেশ একটা কৃষি প্রধান দেশ এবং আমাদের রাজ্যের 50% মানুষ সরাসরি চাষবাসের সাথে যুক্ত, আর 20% মানুষ প্রত্যক্ষভাবে চাষবাসের সাথে যুক্ত, অর্থাৎ 70% মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে এই চাষবাসের সাথে যুক্ত। আপনাদের জানিয়ে দিতে চাই, অনেকে জানেন বা অনেকে এখনো জানেন না, আমি জানিয়ে দিচ্ছি এটাই। আজকে দিনটা হচ্ছে জাতীয় কৃষক দিবস। কতজন এটা জানেন একটু হাত তুলে জানাবেন। আপনাদের জন্য এই দিনটা, আপনাদের কাজকর্মের জন্য, আপনারা মাঠে যে শ্রমটা উৎসর্গ করেন, আপনারা লড়াই করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। একটা ফসল হলে, শস্য হলে আমরা সেটা খাই। আপনাদের জন্য একটা দিন উৎসর্গ করা হয়েছে, আপনাদের জন্য একটা দিন নিয়ে স্পেশাল চর্চা করার কথা হয়েছে। সেই দিনটা কবে? 23শে ডিসেম্বর। কিন্তু এখানে এত কৃষক আছেন, আপনাদের কি জানানো এটা হয়েছে? হয়নি। তাহলে এই দিনের গুরুত্ব নিশ্চিতভাবে আছে, এই দিন নিয়ে একটু চর্চা করা যেতে পারে। এবার আমি আপনাদের বলি, 1952 সাল থেকে এই চাঁচলের মানুষেরা ভোট দিয়ে আসছে, এমএলএ তৈরি করেছে, এমপি তৈরি করেছে, অনেক কিছু হয়েছে। 2001 সাল, সেই সময় থেকেও এই দিনের চর্চাটা বেশি হয়েছে। চৌধুরী চরণ সিং ভারতবর্ষের 5 নম্বর তিনি প্রধানমন্ত্রী ছিলেন। তিনি 1902 সালে মিরাটে জন্মগ্রহণ করেন 23শে ডিসেম্বর। এই চৌধুরী চরণ সিং তিনি কৃষকদের জন্য অনেক পরিবর্তন নিয়ে এসেছিলেন, অনেক সুযোগ সুবিধা এনে এসেছিলেন। জয় কিষাণ জয় জওয়ান আমরা স্লোগানে জানি। এই চৌধুরী চরণ সিং এর জন্মদিন, সেটাকে লক্ষ্য রেখে তিনি কৃষকদের জন্য, এগ্রিকালচার সেক্টরের জন্য যে উৎসর্গ করেছেন, তার জীবন, তার জন্মদিনটাকে স্মরণ আর কৃষকদের স্বার্থের কথা ভেবে ওই দিনটাকে আমরা জাতীয় কৃষক দিবস হিসাবে পালন করি। আজকেও সারা দেশে পালন হচ্ছে, আজকেও পশ্চিম বাংলায় পালন হচ্ছে। কিন্তু এখানে এত কৃষক আছেন, আমার মনে হয় 1 থেকে 2 জন কৃষক ছাড়া এই দিন সম্পর্কে আপনারা জানতেন না, তাই তো নাকি? এইবারই আপনাদের বুঝতে হবে কেন আইএসএফ কে আটকানো হচ্ছে, কেন আইএসএফ হলে করলে মারধর করে দিচ্ছে, কেন আইএসএফ করলে মিথ্যা মামলা দিচ্ছে। শুভেন্দু অধিকারী এসে মাল্লাতে প্রোগ্রাম করে যাবে, কোনো সমস্যা নাই। যোগী আদিত্যনাথ প্রোগ্রাম করবেন, বিজেপির নেতারা প্রোগ্রাম করবেন, যারা সাম্প্রদায়িক কথা বলে তারা প্রোগ্রাম করবে, কোনো সমস্যা নাই। নওশাদ সিদ্দিকী প্রোগ্রাম করলেই কেন আটকাওয়ার চেষ্টা হয়, নিশ্চিতভাবে আমার বক্তব্যের শুরুতে আপনারা বুঝতে পেরেছেন। কারণ যে দিনটা আপনাদের জন্য উৎসর্গ, সেই দিন সম্পর্কে আপনাদের জানানো হয়নি। তাই আমি এই বিষয়ে চর্চা যদি সময় পাই করব। আমি আজকে কৃষিকাজের উপরে বক্তব্য দিতে চাই, আপনারা শুনবেন না কে চোর কে ডাকাত তার কথা বলবো সেটা শুনবেন? কোনটা শুনবেন? আমি কিন্তু আমি দুটোই শুনবেন। চোর ডাকাত তার বলতে লাগবে, সবে চোরের মাথা কোথায়? কালীঘাটে বসে আছে, বড় চোর বসে আছে নবান্নে ওখানে। এটা এক কথায় উত্তর। আমার আগে আমাদের মায়েরা বসার জায়গা আছে, মায়েদের একটু আগিয়ে দেন তো, এখানে মায়েরা বসার জায়গা আছে। আমার আগে মুকুলদা তো ছন্দের তালে তালে চোরেদেরকে বিসর্জন দিতে হবে কোথাও বললেন। আমি আপনাদেরকে আজকে যদি সময় পাই অন্যান্য বিষয় চর্চা করব, কৃষিকাজের উপর একটু বলতে চাই। কারণ কি বলুন তো, আমি যেখানকার বিধায়ক সেটাও কৃষি প্রধান এলাকা। আমার কৃষিকাজের প্রতি কৃষকদের প্রতি একটা মনের টান আছে। সেই সূত্রে বারবার আমি এই সওয়ালগুলো করি, আর আজকে আপনাদেরকে এই বিষয়ে একটু সচেতন করতে চাই। আমি মূল বিষয়ে আসব। পশ্চিম বাংলায় রাজ্য সরকারের একটা পলিসি আছে,
সবার আমি দীর্ঘায়ু কামনা করি। কিন্তু আপনারা বলুন, আমাদের এলাকায় খোঁজ নিলে দেখা যাবে 25 বছরের কৃষক, 18 বছরের ঊর্ধ্বে বা 60 বছরের নিচে অনেক কৃষক কিন্তু মারা গিয়েছে। এই তথ্য আছে তো? কৃষকরা মারা গেলে কৃষক ডেথ বেনিফিট হিসাবে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে তার পরিবার। আপনারা বলেন কতজন এটা জানতেন? পাওয়া তো দূরের কথা, কতজন এটা জানতেন? একবার করে হাত তুলে বলুন, কেউ জানতেন? কিন্তু আমাদের সরকারের, আমাদের রাজ্যে এই পলিসি আছে, 18 থেকে 60 বছরের মধ্যে কোনো কৃষক, পুরুষ হোক আর মহিলা হোক, যদি মারা যায় তার পরিবারকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ সরকার দেবে। এ কথা কিন্তু আপনাদের জানাই না। ভোটের আগে আসলে বলবে অমুককে আটকাও, তমুককে জেতাও, এই হবে সেই হবে বলে কৃষকের ভোটটা নিয়ে নেয়। কিন্তু কৃষকরা বছরে সাবসিডিতে যেই মালপত্রগুলো পাওয়া দরকার সেই তথ্য আপনাদের দেয় না। আপনাদের বলে রাখি, আপনারা কৃষক, আপনাদের সহযোগিতার জন্য ব্লকে আপনাদের ট্যাক্সের টাকা থেকে একটা অফিসারকে রাখা আছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, ADA। আপনারা এখানে কৃষকরা আছে বলুন, এই ধরনের একটা পদ আছে। ব্লকের যত কৃষকদের সমস্যা ওই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার সাহেব সব সমাধান আপনাদের করবে। এই ধরনের পদ আছে বা এই ধরনের অফিসার থাকে কৃষকদের সমস্যা সমাধানের জন্য। কজন জানতেন? একটু হাত তুলে আমাকে দেখান। কিন্তু এখানে কৃষক যারা, একটু হাত তুলুন তো, যারা কৃষক। ওরে বাবা, 90% কৃষক তো, তাহলে আপনাদের জানাই না কেন? জানাবে আমাদের মতো বিধায়ক, জানাবে পঞ্চায়েতের প্রধান, জানাবে সমিতির সদস্য, জানাবে জেলা পরিষদের সদস্য, জানাবে MP, জানাবে কে পঞ্চায়েতের মেম্বার, জানাবে জনপ্রতিনিধি। এটা হচ্ছে আমাদের কাজ। আপনার ভোটে আমি জিতেছি, আপনাকে আমার পরিষেবা দেওয়া। পরিষেবা দিতে না পারলেও কি কি পরিষেবা পেতে পারেন সেটা জানানোর কর্তব্য আমাদের মধ্যে পড়ে। তো আমি আপনার জনপ্রতিনিধি নই, কিন্তু আমি কোন জায়গার জনপ্রতিনিধি? ভাঙড়ের। কিন্তু ভাঙড়ের মানুষ যে দায়িত্ব দিয়েছে, এখন রাজ্যের মানুষের এখন জনপ্রতিনিধি হয়ে গিয়েছে। তাহলে দুটো জিনিস তাহলে আপনাদের এই ধরনের বেশ কিছু কথা আজকে আমি বলবো। চোর ডাকাতদের কথা পরে বলবো, আগে এটা আপনার অধিকারটা আমি জানাবো। অধিকার সভা না, অধিকার সমাবেশ তো, আপনার অধিকার কি কি আপনাদের একটু বুঝিয়ে যাবো। যেহেতু কৃষক এই কথা বলবো, তাহলে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার আর কাজটা কি? অতিবৃষ্টি অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যায়, তো আপনারা ক্ষতিপূরণ পান। কিন্তু খোঁজ নিয়ে দেখুন, হয়তো আপনার নামে ক্ষতিপূরণ এসেছে, অন্যজন সেটা তুলে খেয়ে নিয়েছে। তাহলে কি করতে হবে? আপনাদের ব্লকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচারের কাজ কি? আপনার জমি নষ্ট হয়ে গেছে। আমি এর আগে এসেছিলাম, এই যে ইটাহার থেকে ঢুকলাম, একটু আগে এসে আমি একটা প্রোগ্রাম করেছিলাম। যেদিন প্রোগ্রাম করেছিলাম মাঠে তো এতটা করে পানি ছিল, ঘেরার মোড়ে মনে হয়। আমি জুতো খুলে আমি স্টেজ থেকে নেমে গেছি, কিন্তু হড়কে যায় ওই ভয়ে। তাহলে ওই সময় ওই অতিবৃষ্টির কারণে অনেকের ফসল নষ্ট হয়েছিল, খোঁজলে দেখুন তারা ক্ষতিপূরণ পায়নি। কিন্তু আপনাদের বলে রাখি, আপনাদের অতিবৃষ্টির কারণে বা অনাবৃষ্টির কারণে যদি ফসল নষ্ট হয়, কাউকে গলায় দড়ি দিয়ে মরতে হবে না, আত্মহত্যা করতে লাগবে না। কারণ আপনাদের জানিয়ে দিয়ে যাই তথ্য, আমি বলছি, আমি আমার ঘরের কথা বলছি না। স্বামীনাথন কমিশন 2004 সালে তৈরি হয়েছিল। সেই সময় কৃষকদের আত্মহত্যা রোধ করার জন্য, কৃষকদের দুর্দশা মোচন করার জন্য, কৃষকদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য স্বামীনাথন কমিশন তৈরি হয়েছিল, এই কৃষকদের আত্মহত্যা রোধ করার জন্য। কিন্তু এটাই 2004 থেকে 2006 এই সমকালে তিনি 5টা খসড়া জমা দিয়েছিলেন, কিন্তু আদৌ ওই 5টার সব কাজও বাস্তবায়ন হয়নি। সময় পেলে সেটাও বিস্তারিত বলবো। কিন্তু আমি আপনাদের বলি,
আপনার অতিবৃষ্টির কারণে অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়েছে, আপনাকে গলায় দড়ি দিতে হবে না, ঘাস মারা খাওয়ার প্রয়োজন নয়। কারণ মাথায় রাখবেন, গ্রস ভ্যালু অ্যাডেড যেটা প্রতি বছরে থাকে, আপনাদের থেকে গ্রস ভ্যালু অ্যাডেড যেটাকে জিভিএ বলা হয়, সেটা দেশের যেটা আছে তার 17.7% আপনাদের সেক্টর থেকে আসে। আপনাদের মেহনত করার জন্য দেশের অর্থনীতির চাকা ঘুরছে, আপনাদের মেহনত করার জন্য রাজ্যের অর্থনীতির চাকা ঘুরছে। অতিবৃষ্টির কারণে অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হলে সরকার আপনাদের ক্ষতিপূরণ দেবে, সেই ব্যবস্থাটাও আছে। কিন্তু আমি আপনি সেই জায়গায় গিয়ে বলতে পারছি না, দরখাস্ত লিখে জমা দিতে পারছি না, আমার জমির নাম্বার এত, দাগ নাম্বার এত, খতিয়ান নাম্বার এত পরিমাণ জমি সর্ষে চাষ করেছিলাম, আলু চাষ করেছিলাম, ধান চাষ করেছিলাম বা সবজি চাষ করেছিলাম, অতিবৃষ্টির কারণে অনাবৃষ্টির কারণে নষ্ট হয়ে গিয়েছে, আমার ক্ষতিপূরণের ব্যবস্থা করে দাও। এই প্রভিশনটা আছে। আপনারা কি ইতিপূর্বে জানতেন? জানানো হয়নি। নওশাদ সিদ্দিকীকে কেন আটকানো হয় বুঝতে পারছেন এবার? আমি ভোট চাইতে আসিনি আজকে, ভালো লাগলে ভোট দেবেন, না লাগলে দেবেন না, কিন্তু আমি আপনাদের অধিকার আজকে জানিয়ে দিতে চাই যে আপনারা কি কি পেতে পারেন আর আপনাদেরকে কি দেওয়া হচ্ছে। আপনারা জানেন কৃষিজ যে যন্ত্রপাতিগুলো আছে, ধান কাটা মেশিন থেকে ট্রাক্টর, ধানে স্প্রে করা মেশিন পর্যন্ত সময়ের সাথে সাথে সাবসিডিতে পাওয়া যায়, কিন্তু আপনারা কজন পেয়েছেন? আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আপনারা প্রত্যেকের বাড়িতে ওই কি পিঠে যেটা থাকে গো, স্প্রে মেশিন প্রত্যেকের কৃষকের বাড়িতে আছে তো? আপনারা তাহলে কি সবার ভাড়া নিয়ে চালান নাকি?